ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা চ্যাপ্টার নাম্বার 11 শুরু করব এবং চ্যাপ্টার নাম্বার 11 বেসিক্যালি হচ্ছে শিয়ারিং নিয়ে। শিয়ার, SHEAR, শিয়ার স্ট্রেংথ। ঠিক আছে, সয়েলের শিয়ার স্ট্রেংথ নিয়ে, শিয়ার স্ট্রেংথ অফ সয়েল, বেসিক্যালি সয়েলের শিয়ার স্ট্রেংথ নিয়ে। ঠিক আছে, তো হঠাৎ করে মনে হতে পারে যে শিয়ার স্ট্রেংথ জিনিসটা কি, হোয়াট ইজ শিয়ারিং। তোমরা দেখেছো, ধরো এরকম একটা সয়েল ব্লক আছে, এরকম একটা সয়েল ব্লক আছে, এটা সয়েল আর কি। হ্যাঁ, তোমরা অনেক খবর কাগজে পেপারে পড়বে বা ইত্যাদি দেখবে যে দেখা গেল সয়েল ঠিকই আছে, এইখান থেকে কেটে বেরিয়ে গেল সয়েলটা, এইভাবে হট করে ধস নামার মতো এই সয়েলটি এদিক দিয়ে নেমে গেল। ঠিক আছে, ঠিক আছে, জাস্ট এই দিক দিয়ে নেমে গেল। তো দিস ইজ কল্ড শিয়ার ফেলিয়ার। এটা হচ্ছে শিয়ার ফেলিয়ার, এটাকে আমরা বলি শিয়ার ফেলিয়ার বা ফেলিয়ার ডিউ টু শিয়ার। আচ্ছা, এবং আমরা করে জিনিস লক্ষ্য করব যে সয়েলের মধ্যে সহজেই কিন্তু শিয়ার ফেলিয়ার হয় না, অনেকগুলো কারণ থাকে। এবং আমরা দেখব যে সয়েলের মধ্যে এই শিয়ারিংটাকে আটকানোর জন্য হ্যাঁ একটা ইন্টারলকিং সিস্টেম থাকে বিটুইন সয়েল পার্টিকলস। মানে ধরো কোনো সয়েল পার্টিকেল ধরো এরকম দেখতে হলো, কোনো সয়েল পার্টিকেল এরকম দেখতে হলো, তা এই যে এই পার্টিকুলার শেপের জন্য কি হলো, একের পর ইন্টারলক হয়ে গেল। ইন্টারলক হয়ে যাওয়ার ফলে মানে ধরো কারো শেপ এরকম তো কারো শেপ এরকম, এইভাবে ইন্টারলক হওয়ার ফলে এর স্ট্রেংথটা বেড়ে গেল। ঠিক আছে, সহজে চাপ দিলেই ভাঙবে না, যেটা বলতে চাইছি, কারণ এরকম ইন্টারলক হয়ে আছে। ঠিক আছে, তো এই যে এরকম ইন্টারলকিং এর জন্য কিন্তু সয়েল স্ট্রেংথ পেয়ে যায়। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স। ফ্রিকশন রেজিস্ট্যান্স মানে হচ্ছে যে ধরো কোনো এরকম একটা স্লোপ আছে, এরকম একটা স্লোপ আছে, এখানে একটা সয়েল পার্টিকেল আছে, এই সয়েল পার্টিকেলকে টুক করে পড়ে এখান থেকে পড়ে যাবে না, পড়বে না। তুমি যদি এই স্লোপটাকে ধরো অ্যাঙ্গেল থিটা এটাকে বাড়িয়ে আরেকটু উঁচু করে দাও, তাহলে দেখবে সয়েল পার্টিকেলটা পড়ে যাবে। ঠিক আছে, এখানে কেন পড়ছিল না, কারণ এখানে যে ফ্রিকশন ছিল, ফ্রিকশন বিটুইন সয়েল পার্টিকেলস, বা এটা আমি যে স্লোপ বললাম, এখানে এক্ষেত্রে হয়ে যাবে ফ্রিকশন বিটুইন সয়েল পার্টিকেল or friction between this round shape and the surface এর জন্য এটা পড়ছিল না। যেমন স্লোপটা বেড়ে গেল, ফ্রিকশন রেজিস্ট্যান্সটা কমে গেল, ক্রিটিক্যাল ভ্যালুটা বেড়ে গেল এবং সঙ্গে সঙ্গে পড়তে শুরু করলো, এটা জাস্ট গড়িয়ে পড়ে গেল। ঠিক আছে, তেমনি সয়েল পার্টিকেলসরা নিজেদের মধ্যে এরকমভাবে বাস করে এবং দুটো সয়েল পার্টিকেলসের মধ্যে ফ্রিকশন কাজ করে এবং একটা পার্টিকুলার ভ্যালু ক্রস করার পরে কিন্তু এটা ফেল করে যায় বা এইভাবে পড়ে যায়। ঠিক আছে, তো সয়েলের মধ্যে ফ্রিকশনের জন্য শিয়ার স্ট্রেংথ পায়। থার্ড হচ্ছে কোহেশন বিটুইন সয়েল পার্টিকেলস। ঠিক আছে, কোহেশন ইজ বেসিক্যালি অ্যাট্রাকশন বিটুইন টু ডিফারেন্ট পার্টিকেলস। দুটো পার্টিকেলসের মধ্যে যে অ্যাট্রাক্টিং ফোর্স দুটো পার্টিকেলের মধ্যে, এটাকে বলে কোহেশন। ঠিক আছে, কখনো কখনো দেখা যাবে এই দুটো পার্টিকেল দুটো আলাদা রকমের। ঠিক আছে, কখনো কখনো দুটো পার্টিকেল একই রকমের। ঠিক আছে, এই কোহেশন ব্যাপারটা হচ্ছে কোহেশন একটা ইজ এ প্রপার্টি অফ সয়েল, সয়েলের একটা প্রপার্টি। যত বেশি কোহেশন হবে তার শিয়ার স্ট্রেংথ তত বেশি হবে, কোহেশন কম হয়ে গেলে তার শিয়ার স্ট্রেংথও কম হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে যে কয়েকটা শিয়ার স্ট্রেংথের পেছনে। শিয়ার স্ট্রেংথ মানে যাতে শিয়ারিং না হয়ে যায় তার এগেনস্টে যে জিনিসগুলো কাজ করে, হ্যাঁ, যাতে শিয়ার না হয়, সেগুলোকে বলে শিয়ার স্ট্রেংথ। এই কয়েকটা ফ্যাক্টরের কথা বললাম। তাহলে 1 + 2 + 3 এটা মিলিয়ে টোটাল হচ্ছে টোটাল শিয়ার স্ট্রেংথ
of the soil. আবার বলছি interlocking between soil particles, friction resistance between soil particles, cohesion between soil particles, এই সবগুলো মিলে সয়েলকে একটা স্ট্রেংথ প্রোভাইড করে, সয়েলকে একটা শক্তি দেয়, যে শক্তির সাহায্যে সয়েলটা এশিয়ার ফেলিয়ারটা রেজিস্ট করে, সহজে কিন্তু দুটুকরো হয়ে যায় না, ভেঙে যায় না। ঠিক আছে, দ্যাটস অল অ্যাবাউট ইট। এবং যদি তোমরা নোটে যাই, তোমাদের ক্লাস নোটে যাই, সরি, যদি ক্লাস নোটে যাই, হ্যাঁ ক্লাস নোটে যাই, তো দেখব তো আমরা কেন শিয়ার স্ট্রেংথ নিয়ে পড়াশোনা করি, দ্য নেসেসিটি, হোয়াট ইজ দ্য নেসেসিটি, কেন আমরা পড়াশোনা করি শিয়ার স্ট্রেংথ নিয়ে। তো নাম্বার ওয়ান কারণ হচ্ছে শিয়ার স্ট্রেংথ নিয়ে পড়াশোনা করলে উই ক্যান নো দ্য স্ট্রেংথ অফ দি সয়েল। ঠিক আছে, সেকেন্ড, যে ধরো সয়েল এরকম আছে, একটা খালি জায়গা আছে, সেখানে কোনো বাড়ি ঘর নেই, ঠিক আছে, এর যদি শিয়ার স্ট্রেংথ আমরা জানতে পারি, তাহলে কততলা বাড়ি এর উপরে কত লোড দেওয়া যাবে এই বাড়িটার উপরে, সেই মানে সরি জায়গাটার উপরে, সেইটা আমরা অ্যাসেস করতে পারবো, লোড। থার্ড হচ্ছে এই যে বিভিন্ন রকম ডিজাইন আমরা করতে পারবো, বাঁধ হোক, এমব্যাঙ্কমেন্ট হোক, ফ্ল্যাট হোক, আর কোনো স্ট্রাকচার হোক, তো শিয়ার স্ট্রেংথ না জানলে তুমি কিন্তু এগুলো ডিজাইন করতে পারবে। দ্যাট ইজ ওয়াই উই নিড টু ফাইন্ড আউট দি শিয়ার স্ট্রেংথ অফ দি সয়েল, উই নিড টু নো অ্যাবাউট দি শিয়ার স্ট্রেংথ অফ দি সয়েল। ঠিক আছে, এখানে দেখো এই যে ছবিটা রয়েছে, এই ছবিটাতে দেখিয়েছে যে শিয়ার স্ট্রেংথ মানে শিয়ার ফেলিয়ার কেমন করা হচ্ছে। তো দেখো, যেমন এখানে একটা লোড রয়েছে, এখানে একটা সয়েলের উপর লোড রয়েছে, এটা সয়েল, এই যে একটা সয়েল, এটা জাস্ট এইভাবে ফেল করে যাচ্ছে। ঠিক আছে, এই যে ফেলিয়ার সার্ফেসটা এইভাবে ফেল করছে, সয়েলটা জাস্ট এবার ঢুকে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে এদিকে সয়েলটা মুভ করে যাচ্ছে। এমব্যাঙ্কমেন্ট, ঠিক আছে, এখানে একটা বাঁধের মতো আছে, এখানে সয়েলটা এভাবে ফেল করে যাচ্ছে, এদিকে চলে আসছে, এখান থেকে কেটে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, যে আমি যেটা বলছিলাম যে এই ধরো সয়েল ব্লক এখান থেকে কেটে বেরিয়ে যাওয়া, এটাকেই বলে শিয়ার ফেলিয়ার, তাই না? ঠিক আছে, দ্যাট ইজ হোয়াট ইট ইজ। নেক্সট হচ্ছে আমি তোমাদেরকে একটু আগে ফ্রিকশনের কথা বলছিলাম, তো সেটা হচ্ছে এইটা। তো ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং শিয়ার স্ট্রেংথ বলছে কি কি ফ্যাক্টর সয়েল মানে শিয়ার স্ট্রেংথকে ইনফ্লুয়েন্স করে, ফ্যাক্টরস এফেক্টিং শিয়ার স্ট্রেংথ। ঠিক আছে, কি কি ফ্যাক্টর ডিপেন্ড করে? এক হচ্ছে দি কম্পোজিশন অফ দ্য সয়েল, ওটা কি স্যান্ডি না গ্রানুলার না ওয়াট। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে দি স্ট্রাকচার অফ দি সয়েল, সয়েলের স্ট্রাকচারটা কিরকম। ঠিক আছে, থার্ড হচ্ছে যে ধরো ইনিশিয়াল স্টেট অফ দি সয়েলটা কি, ইনিশিয়াল স্টেট, এটা কি লোডেড কন্ডিশনে আছে, ওভারলোডেড কন্ডিশন আছে, নর্মালি লোডেড কন্ডিশন, ইন হোয়াট কন্ডিশন দ্য সয়েল ইজ ইন। ঠিক আছে, লুজ আছে না ডেন্স আছে না ওয়ার্ক কনস্টিটিউটেড আছে না নর্মালি কনস্টিটিউটেড আছে না স্টিপ আছে না সফট আছে, কি অবস্থায় মানে সয়েলটা রয়েছে, দ্যাট ইজ ইজ। আর সয়েল কম্পোজিশন হচ্ছে যে মিনারোলজি, গ্রেন সাইজ, সয়েলের পার্টিকেলসগুলো গ্রেনের সাইজ কত ইত্যাদি। স্ট্রাকচার বলছে যে কতটা ভয়েড সয়েলের মধ্যে আছে, বিভিন্ন পকেট কতটা আছে, তো এইসব জিনিসের উপর ডিপেন্ড করে শিয়ার স্ট্রেংথটা। ঠিক আছে, ফ্যাক্টরস হুইচ ইনফ্লুয়েন্স শিয়ার স্ট্রেংথ। এখানে দেখো মোর সার্কেল অফ স্ট্রেস আমরা জাস্ট একটু পড়বো আমরা। মোর সার্কেল আপনারা শুনবে স্ট্রেংথ অফ মেটেরিয়ালস ক্লাসে। তো বেসিক্যালি এখানে যেখানে বিভিন্ন রকম ফোর্স অ্যাক্ট করেন, বিশেষ করে নর্মাল ফোর্স, হ্যাঁ, আর শিয়ার ফোর্স যখন অ্যাক্ট করে তখনই আমরা মোর সার্কেলের কথা শুনতে পাই। ঠিক আছে, মোর সার্কেলে আমরা কথা শুনতে পাই, এবং এটা স্ট্রেংথ অফ মেটেরিয়াল ক্লাসেও তোমরা জানতে পারবে বা জানতে পেরে চলবে। তো এই হচ্ছে
একটা সয়েল ব্লক, এটা একটা সয়েল ব্লক, হ্যাঁ, সয়েল এলিমেন্টও বলতে পারো, পার্টিকুলার একটা সয়েল এলিমেন্ট। এখানে দেখা যাচ্ছে সিগমা ওয়ান, এটা হচ্ছে সিগমা, বড় কথা হচ্ছে ওয়ান, আর এটা হচ্ছে সিগমা টু। সিগমা টু সম্বন্ধে আমরা জানবো না। সিগমা ওয়ান বেসিক্যালি সিগমা ওয়ান অ্যান্ড সিগমা থ্রি সম্বন্ধে আমরা জানবো, ঠিক আছে। এই সিগমা ওয়ান ফোর্সটা দেখো উপর থেকে কাজ করছে, ঠিক আছে, আর এই সিগমা থ্রি ফোর্সটা ল্যাটারালি কাজ করছে। একটা সয়েল ব্লকের উপর দুটো ফোর্স কাজ, দু রকমের রাদো। একটা হচ্ছে এই ডিরেকশনে, ঠিক আছে, বেসিক্যালি কম্প্রেসিভ, মানে বেসিক্যালি নর্মাল ফোর্স যেটা, সেটা কাজ করছে, এবং ল্যাটারাল ফোর্স সয়েল ব্লকটা দুধারে কাজ করছে। সুতরাং একটা সয়েল ব্লকের উপরে দু ধরনের ফোর্স আছে, এর উপর থেকে একটা ফোর্স আছে, সাইড থেকে একটা ফোর্স আছে। উপরকার ফোর্সকে আমরা বলছি সিগমা ওয়ান, এদিককার ফোর্সটাকে আমরা বলছি সিগমা থ্রি, ঠিক আছে। এই যে দুটো ফোর্স আমরা কথা বললাম, এই দুটো হচ্ছে নর্মাল ফোর্স। মানে নর্মাল ফোর্স মানে যেটা, যে ফোর্সটা পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করছে কোনো একটা সারফেসের উপর, তাকে হচ্ছে নর্মাল ফোর্স, ঠিক আছে। আচ্ছা, এই নর্মাল ফোর্স কিন্তু এদের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস, ঠিক আছে। এটাকে বলে প্রিন্সিপাল স্ট্রেস। কেন কি প্রিন্সিপাল স্ট্রেস কেন বলা হয়? কেন কি এই যে প্লেনটা দেখছো, এই প্লেনের উপর কোনো শিয়ার স্ট্রেস নেই। তো যে প্লেনের উপর কোনো শিয়ার স্ট্রেস নেই, সেখানকে যে নর্মাল ফোর্সটা আছে তাকে আমরা বলি প্রিন্সিপাল স্ট্রেস। এই প্লেনটাকে বলা হয় প্রিন্সিপাল প্লেন। যে আবার বলছি, যে প্লেনের উপরে where there is no when the stress is zero, that plane is the principal plane, and the force acting upon it is called principal stress. So sigma 1 and sigma 3 are nothing but principal stresses. Now এই যে principal stress আছে, এই যে প্রিন্সিপাল স্ট্রেস দুটো আছে, প্রিন্সিপাল স্ট্রেস এর আবার দুটো এলিমেন্ট আছে। একটা হচ্ছে মেজর স্ট্রেস, যার ভ্যালু বেশি, আর একটা হচ্ছে মাইনর স্ট্রেস, যার ভ্যালু কম। এখানে আমরা অ্যাজিউম করে নিচ্ছি, we have assumed that sigma 1 is greater than sigma 3. So sigma 1 is major stress and sigma 3 is minor stress, ঠিক আছে, অ্যাক্টিং অ্যাপন এ সয়েল এলিমেন্ট, রাইট। এইবার যদি এরকমই হয়, তাহলে প্রশ্ন আসবে যে আলটিমেটলি আমাদের অবজেক্টিভ কি? আলটিমেটলি আমাদের অবজেক্টিভ হচ্ছে যে যদি এরকম একটা সয়েল ব্লক হয়, ঠিক আছে, এরকম যদি একটা সরি এরকম যদি একটা সয়েল ব্লক হয়, ঠিক আছে, জাস্ট রেগুলার শেপ আঁকলাম, ধরো ঠিক লাইনটা সোজা হলো না, এরকম, ফর এক্সাম্পল ধরো এরকম, ঠিক আছে, অ্যাঙ্গেল অফ থিটা, এর ইন্টিগ্রেশন হচ্ছে অ্যাঙ্গেল থিটা, ঠিক আছে। তো আমার থিটা ইজ জাস্ট অ্যান অ্যাজাম্পশন, এটা জাস্ট আরবিট্রারি অ্যাঙ্গেল। আমার উদ্দেশ্য হচ্ছে এই যে সয়েল ব্লকটা আছে, এই সয়েল ব্লকটা কখন ফেল করে যাবে, কখন ধসে পড়বে, দ্যাট ইজ মাই অবজেক্টিভ টু নো। তো টু নো দিস, এটা জানতে গেলে আমাকে জানতে হবে সিগমা 1, সিগমা 3 এসব ভ্যালুগুলো জানতে হবে, ঠিক আছে। তবে আমি বলতে পারবো যে ধরো এই যে পজিশনটা আছে, এই পজিশনে নর্মাল স্ট্রেস কত এবং শিয়ার স্ট্রেস কত, ঠিক আছে। যেমন ধরো এইখানে দেখিয়েছে যে এটা একটা রেক্ট্যাঙ্গেল সয়েল এলিমেন্ট রাদার, এখানে সিগমা, এখানে জাস্ট এরকমই সিগমা 1 আর সিগমা 3 ফোর্স অ্যাক্ট করছে। এইটা হচ্ছে একটা প্লেন যেটা কিনা অ্যাঙ্গেল থিটা করে রেখেছে হরাইজন্টালের সঙ্গে, এবং আমরা জানতে চাইছি যে এই যে প্লেনটা আছে এর মধ্যে নর্মাল স্ট্রেস, যেটা সিগমা এন দেওয়া ডিনোট করা হয়, নর্মাল স্ট্রেসের ভ্যালু কত এবং টাও মানে শিয়ার স্ট্রেসের ভ্যালু কত, ঠিক আছে। কেন আমরা জানতে চাইছি, why we want to know this? বিকজ আমরা জানতে চাইছি এই কারণে, কারণ প্রত্যেকের ক্ষেত্রেই একটা সার্টেন অ্যাঙ্গেলে
টাও ম্যাক্সিমাম হবে, ঠিক আছে, টাউটা ম্যাক্সিমাম হবে এবং একটা সার্টেন অ্যাঙ্গেলে এই সয়েলটা ফেল করবে। উই ওয়ান্ট টু নো দ্যাট অ্যাঙ্গেল, ঠিক আছে। এবার ধাপে ধাপে এগোই। তো এরকম সিচুয়েশনে যেটা আমরা করি সেটা হচ্ছে আমরা মোর সার্কেল ড্র করি, মোর সার্কেল ড্র করি এবং মোর সার্কেলটা দেখতে হয় এরকম, ঠিক আছে। মোর সার্কেল দেখতে হয় এরকম। মোর সার্কেলের এখানে সিগমা ওয়ান, এই যে সিগমা ওয়ান, সিগমা ওয়ান পয়েন্টটা রয়েছে, এই যে সিগমা ওয়ান, এটা যেটা রয়েছে, সিগমা ওয়ান হচ্ছে মেজর স্ট্রেস, সেই জন্য এর ভ্যালু বেশি। সিগমা থ্রি হচ্ছে মাইনর স্ট্রেস, এই জন্য এর ভ্যালুটা কম। তাহলে মোর সার্কেলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এই এখানে আমরা নর্মাল স্ট্রেস প্লট করি, আর এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এখানে আমরা শিয়ার স্ট্রেস প্লট করি, যেটা রিপ্রেজেন্ট করি আমরা টাও ভ্যালু, টাও সিম্বল দিয়ে, আর এটা আমরা সিগমা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এই যে এই এক্স কোঅর্ডিনেটটা যেটা আছে, এক্স অ্যাক্সিসটা যেটা আছে, এই অ্যাক্সিসটা তোমরা জানো যে টাও ইজ বেসিক্যালি জিরো বিকজ দের ইজ নো ওয়াই অ্যাক্সিস হিয়ার। এটা এই এক্স অ্যাক্সিসে টাও ইজ জিরো, রাইট, শিয়ার স্ট্রেংথ জিরো, ঠিক আছে, কারণ এটা হচ্ছে জিরো, 0 পয়েন্ট। আচ্ছা, এটা and that is why sigma and sigma 1 and sigma 3 at points sigma 1 এই পয়েন্টে আর এই পয়েন্টে sigma 1 পয়েন্টে আর sigma 3 পয়েন্টে শিয়ার স্ট্রেংথ 0, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ কারণ এখানে টাও 0, এখানেও টাও 0 এবং sigma 1 is greater than sigma 3, ঠিক আছে। এই হচ্ছে পয়েন্ট। নাও তো having this in mind এটা মাথায় রেখে একটা সার্কেল ড্র হলো, এই দুটোকে জাস্ট টাচ করে একটা সার্কেল আমরা ড্র করলাম, ঠিক আছে, সিগমা ওয়ান আর সিগমা থ্রি সার্কেল ড্র করলাম, ঠিক আছে। আচ্ছা, এবং আমরা একটু আগে দেখছিলাম যে সয়েল ব্লকটা যেটা একটু আগে দেখছিলাম সেটা অ্যাঙ্গেল থিটা, জাস্ট মনে পড়ছে অ্যাঙ্গেল থিটা, এই যে অ্যাঙ্গেল থিটা, অ্যাঙ্গেল থিটা করে ইনক্লাইন্ড হয়েছে এবং বলছিলাম যে আমরা জানতে চাইছি যে অ্যাঙ্গেল থিটার মধ্যে সিগমা মানে নর্মাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেসের ভ্যালুটা কত। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যেহেতু এটা থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড হয়ে আছে, আমরাও এই অ্যাক্সিস থেকে মানে এক্স অ্যাক্সিস থেকে থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড করে একটা পয়েন্ট এইখান থেকে সিগমা থ্রি থেকে, ঠিক আছে, সিগমা থ্রি থেকে একটা পয়েন্ট, এই সিগমা থ্রি পয়েন্টটাকে এই ক্ষেত্রে বলা হয় পোল। পোল কিন্তু অন্য ক্ষেত্রে অন্যরকম হতে পারে, যদি এটা অন্যভাবে ইনক্লাইন্ড হয়, সয়েল এলিমেন্টটা যদি অন্যভাবে ইনক্লাইন্ড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পোল চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে যেহেতু এটা একটা হরিজন্টালের সঙ্গে ইনক্লাইন্ড যে সয়েল এলিমেন্ট, সেহেতু পোলটা হয়েছে এখানে। এবং এই যে পোল থেকে অ্যাঙ্গেল থিটা একটা যদি লাইন টানি, স্লোপের লাইন টানি, যে পয়েন্টে মিট করবে সেই পয়েন্টের যে কোঅর্ডিনেটটা হবে সেই কোঅর্ডিনেটটাই হচ্ছে এই স্লোপের কত নর্মাল স্ট্রেস এবং কত টাও, টাওয়ার ভ্যালুটা, ঠিক আছে। মানে অন্যভাবে তুমি যদি জানতে চাও যে এই স্লোপে যে স্লোপটা থিটা অ্যাঙ্গেল করেছে হরিজন্টালের সঙ্গে সেই স্লোপে নর্মাল স্ট্রেস অ্যান্ড শিয়ার স্ট্রেস কত, তাহলে ইউ হ্যাভ টু ড্র আ সিমিলার লাইন ইন দ্য মোর সার্কেল মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দি হরাইজন্টাল, এবং ওই পয়েন্টটা, ওই লাইনটা যে সার্কেলের যেখানে যে এন্ডে মিট করবে, যেমন এই এন্ডে মিট করেছে, এই এন্ডের যে সিগমা থিটা বা টাও থিটা মানে এই এন্ডের একটা সিগমা ভ্যালু আছে। সিগমা ভ্যালু কী করা হচ্ছে, এখান থেকে যদি লাইন টানি, এখান থেকে যদি জাস্ট একটা লাইন টানি তাহলে কী হবে, এর একটা এখানটা সিগমা ভ্যালু আজ পড়ছে না এক্স অ্যাক্সিসে, ঠিক আছে। আবার এর একটা টাও ভ্যালু আছে, টাও ভ্যালুটা কী করে, এই যে সোজা লাইন যদি টেনে দাও তাহলে দেখো এর একটা এই পয়েন্টে গিয়ে টাও ভ্যালু আসবে। সো এই যে সিগমা আর এই যে টাও, বেসিক্যালি হোয়াট আর দিস আর নাথিং বাট কোঅর্ডিনেটস অফ দিস পার্টিকুলার পয়েন্ট হুইচ ইজ এ, লেটস সে এ, এটাকে এ বলছে আমরা, ঠিক আছে, রাইট। এটা হচ্ছে, এটা আমরা এটা জানতে পেরে গেলেই সব জানতে পেরে গেলে, ঠিক আছে। তাহলে এবার জিওমেট্রিক্যালি ট্রিগনোমেট্রি ইউজ করে আমরা দেখেছি যে এর ভ্যালুটা হচ্ছে সিগমা
নর্মাল স্ট্রেসের ভ্যালুটা হচ্ছে, হ্যাঁ, ছোট করে দিই একটু। নর্মাল স্ট্রেস সিগমা এন লিখতে পারবো, সিগমা থিটা লিখতে পারবো, হোয়াট এভার, sigma 1 plus sigma 3 by 2 plus sigma 1 minus sigma 3 by 2 cos 2 theta. চেক করে নিই ঠিক লিখলাম কিনা, হ্যাঁ ঠিক আছে, রাইট। আর টাউ থিটা ইকুয়াল টু sigma 1 minus sigma 3 divided by 2 sin 2 theta, ঠিক আছে। আচ্ছা, তোমার জিওমেট্রিক্যালি যদি দেখো যে এটার কথা ছেড়ে দাও, এই যে ভ্যালুটা আছে এটা তুমি খুব সিম্পলি জিওমেট্রিক্যালি বার করতে পারবে। কী করে বার করতে পারবে? এই টাউ থিটার ভ্যালুটা কী হবে? টাউ থিটা, এখানে টাউ থিটা মানে হচ্ছে এইটা হচ্ছে টাউ থিটা। এটাকে যদি পয়েন্ট এ বলো, এটা যদি পয়েন্ট বি বলো, ঠিক আছে, এটা আচ্ছা এটা ধরো ও পয়েন্ট, আমি নাম করে দিচ্ছি সবগুলো, ও এ বি, ঠিক আছে। তাহলে দেখো এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই যে লাল দাগ দিচ্ছে, এই ট্রায়াঙ্গেলটা যেটা আছে, ঠিক আছে, এটা বেসিক্যালি যদি আমি বাইরে লিখি, এরকমভাবে বাইরে আঁকি, তাহলে এই ভ্যালুটা হচ্ছে 2 থিটা, তাই না? এই ভ্যালুটা আমাকে জানতে হবে, এটা হচ্ছে টাউ থিটা অ্যাকচুয়ালি। এইটা কত? ও বি, বা উল্টাভাবে যদি বলি এই ভ্যালুটা যদি আমি জানি, ও এ যদি আমি জানি, তাহলে আমি টাউ থিটাটাও জানতে পারবো। কেন? বিকজ সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার, দ্যাট ইজ টাউ থিটা ডিভাইডেড বাই ও এ, হাইপোটেনিউস, রাইট? তাহলে or tau theta is equal to OA into sin 2 theta. Now what is OA? OA টা কি? OA টা দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ও এটা হচ্ছে বেসিক্যালি রেডিয়াস অফ দিস সার্কেল। তাহলে এই সার্কেলটা রেডিয়াস কত? এই সার্কেলটা রেডিয়াসটা বার করার আগে আমরা ডায়ামিটারটা বার করি। এখান থেকে এই পয়েন্টটার লেন্থ কত? এটা যদি সিগমা 1 হয় আর এটা যদি সিগমা 3 হয়, তাহলে এই পয়েন্টের লেন্থ হচ্ছে সিগমা 1 মাইনাস সিগমা 3, এটুকুটা। আর এখান থেকে এইটুকু মানে হাফ, যেটা কিনা রেডিয়াস, সেটা হচ্ছে সিগমা 1 মাইনাস সিগমা 3 ডিভাইডেড বাই 2। বেসিক্যালি ও এ হচ্ছে সিগমা 1 মাইনাস সিগমা 3 ডিভাইডেড বাই 2, এবং এইটাই চলে গেল এইখানে, এই ইকুয়েশনে, ঠিক আছে। এটা হচ্ছে ও এ, সিগমা 1 মাইনাস সিগমা 3 হচ্ছে ও এ পার্টটা, আর সাইন 2 থিটা এই যে এখান থেকে এলো, ঠিক আছে, টাও। সুতরাং টাও ভালোটা তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারবে। এবার কথা হচ্ছে যে আর সবই তো জানলাম, তাহলে এইবার বলো দেখি যে টাওয়ার ভ্যালুটা ম্যাক্সিমাম কোন পয়েন্টে গেলে টাওয়ার ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, বলো তো। এবার তোমার যদি জিওমেট্রি সামান্যতম কনসেপ্ট তোমার থাকে, তোমার জানতে পারবে যে টাওয়ার ভ্যালুটা সবচেয়ে বেশি হবে এই পয়েন্টে। এই পয়েন্টটা ধরো আমি নাম দিলাম এই পয়েন্টটা টাওয়ারের ভ্যালু সবচেয়ে বেশি, এটার নাম দিলাম টাও ম্যাক্স। তাহলে এই পয়েন্টে যদি টাও ম্যাক্স সবচেয়ে বেশি হয়, তাহলে টাও ম্যাক্সের ভ্যালু কত? হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম শিয়ার ভ্যালু অফ ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস? আবার তুমি সেই কাণ্ডটা করো, এখানে একটা এই যে ট্রায়াঙ্গেলটা ড্র করো, ঠিক আছে, তোমার এই একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল। ঠিক আছে, কিন্তু এটাও ঠিক যে টাও ম্যাক্স ইজ নাথিং বাট দি রেডিয়াস অফ দি সার্কেল, তাই না? And what is the radius of the circle? Sigma 1 minus sigma 3 divided by 2.
সো দিস ইজ হোয়াট ইজ টাও ম্যাক্স। দেখো মিলিয়ে নাও ঠিক বলছে কিনা, রাইট? টাও ম্যাক্স এখানে লিখে না, এই যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস সিগমা 1 মাইনাস সিগমা 3 ইজ ইকুয়াল টু ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। ঠিক আছে, এবং এই পয়েন্টে নর্মাল স্ট্রেসটা মানে সিগমা এনটা বেসিক্যালি হচ্ছে সিগমা 1 প্লাস সিগমা 3 ডিভাইডেড বাই 2, সিগমা 1 প্লাস সিগমা 3 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আচ্ছা আর কি আছে এর মধ্যে দেখি? আর সেরকম বলার মতো কিছু নেই, আমরা একটু পরে দেখবো সে বাকিটা যদি আছে। আচ্ছা, তো এবার কথা হচ্ছে যে আমরা একটা নতুন জিনিসে আসি, নতুন কনসেপ্টে আসি, সেটা হচ্ছে মোর কোলন ফেলিয়ার থিওরি। মোর সাহেব অনেকদিন আগে লক্ষ্য করেছিলেন যে শিয়ার স্ট্রেস ব্যাপারটা is a function of shear stress tau কি বলবো, is related to C হচ্ছে এখানে কোহেশন। তিনি দেখলেন যে কোহেশন অফ সয়েল এর সঙ্গে কিন্তু টাউটা রিলেটেড, শিয়ার স্ট্রেস রিলেটেড। এবং নট অনলি কোহেশন, তিনি দেখলেন ইট ইজ অলসো ডিপেন্ডেন্ট অন দি নর্মাল স্ট্রেস অ্যাক্টিং অন দি সয়েল। বলছে যে এটা যদি সয়েল হয়, সয়েলের উপরে কত নর্মাল স্ট্রেস পড়ছে সেটা তারপর ডিপেন্ডেন্ট হচ্ছে শিয়ার স্ট্রেস। আর অ্যাঙ্গেল অফ ফ্রিকশন অর ফাই, ঠিক আছে, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন অফ দি সয়েল পার্টিকলস। ঠিক আছে, সেখান থেকে একটা ইকুয়েশন উঠে এলো, বেসিক্যালি টাও ইকুয়াল টু সি প্লাস সিগমা এন ট্যান ফাই, এই ইকুয়েশন। ঠিক আছে, এই ইকুয়েশনটা উঠে এলো এবং পরবর্তীকালে এই ইকুয়েশনটাও একটু চেঞ্জ হয়ে গেল এবং হয়ে গেল সি ড্যাশ প্লাস ইফেক্টিভ স্ট্রেস সিগমা ড্যাশ ট্যান ফাই ড্যাশ, সব ড্যাশ ড্যাশ চলে গেল। ঠিক আছে, এখান থেকে বিবর্তিত হয়ে মডিফাইড ভার্সন হচ্ছে এই কোয়েশ্চেনটার মডিফাইড ভার্সন হচ্ছে এইটা, দিস ওয়ান। এখানে টাও হচ্ছে শিয়ার স্ট্রেস, সি হচ্ছে ইফেক্টিভ কোহেশন, সয়েলের যে কোহেশন, ইফেক্টিভ কোহেশন প্রপার্টি অফ দ্য সয়েল। সিগমা ড্যাশ ইজ বেসিক্যালি ইফেক্টিভ স্ট্রেস। ইফেক্টিভ স্ট্রেস মনে পড়ছে? ইফেক্টিভ স্ট্রেস আমরা সিপি যেখানে পড়েছিলাম, ইফেক্টিভ স্ট্রেস প্লাস পোর ওয়াটার প্রেশার ইকুয়ালস টু টোটাল স্ট্রেস। এটা হচ্ছে সেই ইফেক্টিভ স্ট্রেস, এইটা হচ্ছে সেই ইফেক্টিভ স্ট্রেস। এবং ফাই ইজ নাথিং বাট দি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ঠিক আছে, ফ্রিকশন অ্যাঙ্গেলও বলা। ওকে, রাইট। সো এটা করে, আচ্ছা আমরা আরেকবার ইকুয়েশনটা লিখি, মডিফাইড ইকুয়েশনটা, টাও ইকুয়াল টু সি ড্যাশ প্লাস ফাই এন বা ফাই ড্যাশ ট্যান, সরি সিগমা ড্যাশ ইন্টু ট্যান ফাই ড্যাশ। এটা একটু, এই যে ইকুয়েশনটা আছে এটা তো কনস্ট্যান্ট, ইট ডাজন্ট চেঞ্জ। এই ইকুয়েশনটা বেসিক্যালি হচ্ছে এই টাইপের ইকুয়েশন, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, স্ট্রেট লাইন ইকুয়েশন। ঠিক আছে, স্ট্রেট লাইন ইকুয়েশনের তোমার ফর্মুলা কি বা ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এবং সেক্ষেত্রে স্ট্রেট লাইন যদি
স্ট্রেট লাইন যদি একদম y ইকুয়াল টু mx প্লাস সি যদি 0 হয় তাহলে লাইনটা শুরু হয় এখান থেকে স্ট্রেট লাইন, এবং y ইকুয়াল টু mx প্লাস সি যদি হয় তাহলে লাইনটা শুরু হয় এইখান থেকে। ইন দ্যাট কেস এইটা হচ্ছে সি, বুঝা গেল? রাইট, এক্স্যাক্টলি এক্ষেত্রেও তাই হবে, এক্ষেত্রেও তাই হবে। এটা যদি ওয়াই হয়, এটা যদি টাও হয়, এটা যদি সিগমা হয়, তাহলে স্ট্রেট লাইনটা শুরু হবে ইন দিস ফ্যাশন। এই লাইনটার ইকুয়েশন হচ্ছে সি ড্যাশ প্লাস ফাই ড্যাশ ট্যান ফাই, সরি সিগমা বলো, ফাই ড্যাশ বলে দিচ্ছি, সিগমা ড্যাশ। এটা হচ্ছে সেই লাইনটা, ঠিক আছে? এবং এই পোর্শনটুকুটা হচ্ছে সি, হ্যাঁ। এবং এইটা হচ্ছে মোর কুলম্ব লাইনটা, যেটা বেসিক্যালি ডিপেন্ড করে সি এর প্রপার্টি কত, যেটা জাস্ট ড্র করতে হবে। তো সি ভ্যালু তোমার জানা আছে, হ্যাঁ, ফাই ভ্যালু জানা থাকবে, তাহলে ট্যান ফাই যদি ভ্যালু জানা থাকবে, সব জানা থাকলে তুমি এই আরামসে এই লাইনটা ড্র করতে পারবে। হ্যাভিং ড্রন দ্যাট লাইন, এই লাইনটাই এর আরেকটা নাম হচ্ছে ফেলিয়ার এনভেলপ, ঠিক আছে? ফেলিয়ার এনভেলপ। এবং বড় ক্ষেত্রে সরি, এবং দেখা যাচ্ছে যে এই যে টাও, এই যে সিগমা, এই যে লাইন চলে গেল, তোমার মোট, তুমি ধরো মোট সার্কেল এঁকেছো, তোমার মোট সার্কেলটা এরমভাবে হয়ে, এরমভাবে হয়ে, এইরমভাবে হচ্ছে যে তোমার মোট সার্কেল এখানে টাচ করেছে, এটা তোমার সেন্টার, এটা তোমার সিগমা 3, এটা তোমার সিগমা ওয়ান, এটা তোমার কনস্ট্যান্ট সি, এই পয়েন্টটা হচ্ছে ও পয়েন্ট, নাম দিলাম আমি, এবং এই পয়েন্টটার সঙ্গে এখন এটা জাস্ট আমি এটা টাচ করে দিলাম। এই পয়েন্টটা, যেটা এই পয়েন্ট, দেখা গেল তোমার মোট সার্কেলটা টাচ করে গেল ফেলিয়ার এনভেলপে। তার মানে হচ্ছে যে ধরো এই অ্যাঙ্গেলটা যদি তোমার 2 থিটা হয়, সে ফর এক্সাম্পল 2 থিটা, এবং আমরা জানি দিস অ্যাঙ্গেল অফ ফ্র্যাকশন ইজ 5, বুঝা গেল? অ্যাঙ্গেল অফ ফ্র্যাকশন হুইচ ইজ 5। তাহলে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন অল দিস? ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে আমি যেটা তোমাকে বলছিলাম সেটা হচ্ছে এই যে এইটা মোর কলম ফুলের এই যে, জাস্ট আমি এটাকে একটু বড় করে নিয়ে আসতে চাইছি। ঠিক আছে, তো যেটা আমি বলছিলাম যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 5, ও সরি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 5, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন অ্যাঙ্গেল। এটা হচ্ছে ফেলিয়ার এনভেলপ। আমার জানতে খুব ইচ্ছা করছে যে এই 5 অ্যাঙ্গেলটার সঙ্গে 2 থিটা এর সম্পর্কটা কি। তুমি যদি এই ট্রায়াঙ্গেলটা দেখো, এই পার্টিকুলার ট্রায়াঙ্গেলটা দেখো, ইট ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কেন রাইট অ্যাঙ্গেল? এখানে রাইট অ্যাঙ্গেল হয়ে আছে, 90 ডিগ্রি হয়ে আছে। তাহলে এখানে 90 ডিগ্রি, এখানে 5, আর এইখানে হচ্ছে 2 থিটা। তার মানে হচ্ছে 2 থিটা is equal to 90 plus 5, because we know that exterior angle, sum of the two interior angles equal to the exterior angle, ঠিক আছে? তো 2 থিটা equal to 90 plus 5, অথবা 90 plus 5 divided by 2 equal to 45 ডিগ্রি plus 5 by 2, এইটা হচ্ছে থিটার সঙ্গে অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের রিলেশন, ঠিক আছে? থিটা ইজ ইকুয়াল টু 45 প্লাস 5 by 2। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন যদি ধরো 30 ডিগ্রি হয়, তাহলে ফেলিয়ার অ্যাঙ্গেল, এইটা হচ্ছে বেসিক্যালি ফেলিয়ার অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অফ ফেলিয়ার, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, ডোন্ট কনফিউজ দ্য টু। তাহলে 45 প্লাস এখান থেকে 30 ডিভাইডেড বাই 2 বেসিক্যালি 15
and this is 60 degree. So the angle of failure is 60 degree. ঠিক আছে, আমি জাস্ট নোটে যাই। এখানে দেওয়া নেই, দেওয়া নেই এখানে জাস্ট যাই হোক, তোমরা ওটা কনসেপ্টটা মনে রাখো, এই দুটোর মধ্যে রিলেশনটা কি, এবং যে থিটা ইকুয়াল টু 45 প্লাস 5/2 যেটা আমি বুঝলাম। ঠিক আছে, তো এটা তো গেল অ্যাঙ্গেলের মধ্যে রিলেশনশিপটা। আচ্ছা, এবার আমাকে বলো দেখি যে এবার তোমার হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দি মেজর অ্যান্ড মাইনর স্ট্রেসেস। ঠিক আছে, তো মেজর আর মাইনর স্ট্রেসের মধ্যে রিলেশনটা হচ্ছে সিগমা 1 ড্যাশ সিগমা 3 ড্যাশ tan স্কোয়ার 45 প্লাস, এই জাস্ট আমি জাস্ট ইকুয়েশনটা তুলেই দিচ্ছি, আমি লিখছি না। এইটা হচ্ছে মেন রিলেশনটা বিটুইন দি মেজর অ্যান্ড মাইনর স্ট্রেসেস। এইটা সিগমা 1 ড্যাশ হচ্ছে বেসিক্যালি মেজর স্ট্রেস, সিগমা 3 যেটা হচ্ছে মাইনর স্ট্রেস, এই অ্যাঙ্গেলটা ফাই, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল রিফ্লেকশন, সি হচ্ছে তোমার কোহেশন, ইফেক্টিভ কোহেশন, ফাইটা আবার সেই। তো দিস ইজ দ্য রিলেশন বিটুইন মেজর অ্যান্ড মাইনর স্ট্রেসেস। এটা এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, এই রিলেশনটা মনে রাখবে। এই রিলেশনটা যখন আমরা আর্থ প্রেশার পড়ব, when we will study the chapter called earth pressure, we will need this equation. There is something funny with this equation. It is very interesting equation. খুব ইন্টারেস্টিং ইকুয়েশন এটা। আর ইন্টারেস্টিং কেন? আমি তোমাকে বললাম এটা সিগমা 1, এটা সিগমা 3, ঠিক আছে। নাও দিস পার্ট, এই পার্টটা কিন্তু সয়েল ডিপেন্ডেন্ট, কারণ এখানে সয়েল ডিপেন্ডেন্ট প্রপার্টি আছে, কোহেশন বলে একটা প্রপার্টি আছে। The moment this will be, C will be 0, this entire thing will be 0. In case of, and that will happen in case of cohesionless soil. If the soil is cohesionless soil, যেটা কিনা গ্রাভেল, স্যান্ড, হোয়াট এভার, ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে এই গোটা ফ্যাক্টরটা কিন্তু 0 হয়ে যাবে, and sigma 1 and sigma 3 will be just 8 ফুটা। রিলেশনটা দাঁড়িয়ে বোঝা গেল? In that case, that will be the relation between sigma 1 and sigma 3, major and minor stresses. So আর কিছু বলার আছে এখানে? সো দ্যাটস ইট, এইটুকুই বলার ছিল। আমরা দেখলাম নানা রকম পয়েন্টস আমরা স্টাডি করলাম, এবং এটা একটু দেখতে পারো, এটা আমি জাস্ট দেখিয়ে দিই। সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল রিফ্লেকশন। অ্যাঙ্গেল অফ ইন্টারনাল রিফ্লেকশন এর ভ্যালুটা একটু দেখো। স্যান্ডের ক্ষেত্রে যেমন যেমন সয়েল টাইপ, তেমনি অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন যত ভ্যারি করছে, যত বেশি হয় তত ভালো ন্যাচারালি। স্যান্ড এর ক্ষেত্রে, লুজ স্যান্ডের ক্ষেত্রে 27 ডিগ্রি 30 ডিগ্রি। ডেন্স স্যান্ডে যেখানে ফ্রিকশন বেশি, ডেন্স, ঠিক আছে, সেখানে আরও বেশি অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, ঠিক আছে। তার মানে হচ্ছে আরও বেশি এটাকে স্লোপটাকে খাড়া করতে পারবে এখানে কিছু, দ্যাটস হোয়াট ইট মিনস বেসিক্যালি। স্যান্ড অ্যাঙ্গুলার গ্রেনস যদি থাকে, এটা হচ্ছে স্ট্রাকচার অফ দি সয়েল পার্টিকলস, রাউন্ড স্ট্রাকচার না অ্যাঙ্গুলার স্ট্রাকচার। সেক্ষেত্রে অ্যাঙ্গুলার স্ট্রাকচার হলে ইন্টারলকিংটা যেহেতু আরও ভালো হয়,
সেটা লুজ স্যান্ড ক্ষেত্রে 30 বেড়ে গেল 35, এবং ডেন্স স্যান্ডের ক্ষেত্রে 40-45 ডিগ্রির মতো চলে, গ্র্যাভেলের ক্ষেত্রে 34-48, সিল্টসের ক্ষেত্রে 26-35. So that is the angle of internal friction. Drain angle of internal friction is also called, that তোমাদের জানা উচিত, এটা হয়তো 1 নম্বর কোশ্চেন আসতে পারে, angle of internal friction is also called the drain angle. Okay, that's how it is. তো এরকম ব্যাপার, আমরা মোটামুটি সবই কভার করলাম, সবই কভার করেছি, আমি দেখে নিই জাস্ট তোমাদের, এটা তোমাদের নোট সব কভার হলো কিনা। উই হ্যাভ কাভার্ড এভরিথিং। সো এই তোমাদের নোট, এটা জাস্ট পড়া একটু পড়বে, ভালো করে দেখে নেবে নোটটা, খুব সহজ হয় বানিয়েছে 8 পেজের নোট। এবং জাস্ট কোনো, যদি তোমার কোনো কনফিউশন থাকে তোমাদের অবশ্যই বলবে। টিল দেন, থ্যাংক ইউ।